নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ আমি তোমাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা মজার রহস্য উপন্যাস চার মূর্তি। আজ থাকলেও দ্বিতীয় পর্ব। চার মূর্তির স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। সেই ছুটি কাটানোর উদ্দেশ্যে তারা ট্রেনে চেপে বসেছে। তাদের গন্তব্যস্থল ক্যাবলার মেসোমশাইয়ের ঝন্টি পাহাড়ের ডাকবাংলো। ট্রেনে তাদের সহযাত্রী হয়েছেন স্বামী ঘুটঘুটানন্দ। হাতে তার রহস্যময় এক পেল্লায় হাঁড়ি, যদিও তার মতে সেটা নাকি যোগসর্পের হাঁড়ি। কিন্তু তিনি যখন নিদ্রামগ্ন তখন চার মূর্তি আবিষ্কার করে সেটি ভরা আছে রসগোল্লা এবং লেডিকেনিতে, যেটা অবশ্যই চার মূর্তি উদরসাৎ করে। তারপর এর মধ্যে স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানেই ডেকে চলছিল। যোগ সিদ্ধ নাক কিনা, সে নাকের ডাকবার কায়দাই আলাদা। টেনিদা বললে, যতই ঘুরুত ঘুরুত করো না কেন, তোমার হাঁড়ি ফুরুত। চালাকি পেয়েছ, কাঁধের ওপর দেড়মুনি বিছানা ফেলে দেওয়া। ঘরটা টনটন করছে এখনো। প্রতিশোধ ভালোই নেওয়া হয়েছে, কি বলিস পেলা? আমি বললুম, প্রতিশোধ? একেবারে নির্মম প্রতিশোধ। যোগসর্পের শূন্য হাঁড়িটার মুখ টেনিদা বেশ করে বাঁধল। তারপর বিছানায় লম্বা হয়ে পড়ে বলল, একটু ঘুমোনো যাক। পেটের জ্বলুনিটা এতক্ষণে একটু কমেছে। আমার আর হাবুলেরও তাতে সন্দেহ ছিল না। কেবল ক্যাবলাই গজগজ করতে লাগলো। তোমরাই সব খেয়ে নিলে, আমি কিছু পেলাম না। টেনিদা বললে, যা যা, মেলা বকিসনি। ছেলে মানুষ, বেশি খেয়ে শেষে কি অসুখে পড়বি? নে চুপচাপ ঘুমো। ক্যাবলা ঘুমোলো কিনা কে জানে, কিন্তু টেনিদার ঘুমোতে 2 মিনিটও লাগলো না। স্বামীজির নাক বললে, টেনিদার নাক সঙ্গে সঙ্গে জবাব দিলে। এই উত্তর প্রত্যুত্তর কতক্ষণ চলল জানি না। মুখের ওপর থেকে দেওয়ালি পোকা তাড়াতে তাড়াতে আমিও ঘুমিয়ে পড়লুম। কলার খোসা। মুড়ি, মুড়ি জংশন। ধর্মড়ি জেগে উঠতেই দেখি বাইরে আবছা সকাল। ক্যাবলা কখন উঠে বসে এক ভার চায় মন দিয়েছে। হাবুল সেন দুটো হাই তুলে শোয়া অবস্থাতেই স্বামী ঘুটঘুটানন্দের দিকে জুলজুল করে তাকালো। কিন্তু স্বামীজির নাক তখনও বাজছে। আর টেনিদার নাক জবাব দিচ্ছে। অর্থাৎ হাঁড়িতে আর কিছু নেই। হঠাৎ ক্যাবলা টেনিদার পাঁজরায় একটা খোঁচা দিল। এই এই, কে সুসুড়ি দিচ্ছে না বলে টেনিদা উঠে বসল। ক্যাবলা বললে, গাড়ি যে মুড়িতে প্রায় 10 মিনিট থেমে আছে, স্বামীজিকে জাগাবে না? টেনিদা একবার হাঁড়ি আর একবার স্বামীজির দিকে তাকালো। তারপর বলল, গাড়িটা ছাড়তে আর কত দেরি রে? এখনই ছাড়বে মনে হচ্ছে। তা ছাড়ুক, গাড়ি নড়লে তারপর স্বামীজিকে নড়াবো, বুঝছিস না? এখন ওঠালে
হাঁড়ির অবস্থা দেখলে কি আর রক্ষে থাকবে? যা সন্নামার্কা চেহারা, রসগোল্লার বদলে আমাদেরই জলযোগ করে ফেলবে। তার চেয়ে টেনিদা আরো কি বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে বাজখাই বিটকেল হাঁক শোনা গেল। প্রভুজি, কোন গাড়িতে আপনি যোগনিদ্রা দিচ্ছেন দেবতা? সে তো হাঁক নয়, যেন মেঘনাদ। সারা স্টেশন কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে স্বামী খুটখুটানন্দ তরাক করে উঠে বসলেন। প্রভুজি জাগুন, গাড়ি যে ছাড়লো। হ্যাঁ, এই যে আমারই শিষ্য গজেশ্বর। জানলা দিয়ে মুখ বাড়িয়ে স্বামীজি ডাকলেন, গজ, বৎস গজেশ্বর, এই যে আমি এখানে। গাড়ির দরজা খটাং করে খুলে গেল, আর ভেতরে যে ঢুকলো তার চেহারা দেখেই আমি এক লাফে বাঙ্কে চেপে বসলুম। হাবুল আর টেনিদা সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। ক্যাবলা আর কিছুই করতে পারল না, তার হাত থেকে চায়ের ভাঁড়টা ধপাত করে পড়ে গেল মেঝেতে। ও পুড়ে গেল রে, স্বামীজি চেঁচিয়ে উঠলেন। ও ছোড়াগুলো কি তেঁদর, বলেছিল মুড়িতে তুলে দিতে, তা দেখো কাণ্ড, একটু হলেই তো ক্যারেট ওভার হয়ে যেত। গজেশ্বর একবার আমাদের দিকে তাকালো, সে চাউনিতেই রক্ত জল হয়ে গেল আমাদের। গজেশ্বরের বিরাট চেহারার কাছে এমন দশাশয় স্বামীজিও যেন মূর্তিমান পেকাটি। গায়ের রং যেন হাঁড়ির তলার মতো কালো, হাতির মতোই প্রকাণ্ড শরীর, মাথাটা ন্যাড়া, তার উপর হাতখানেক একটা টিকি। গজেশ্বর কুতকুতে চোখে আমাদের দিকে তাকিয়ে নিয়ে বললে, আজকাল ছোড়াগুলো এমনি হয়েছে প্রভু, যেন কিষ্কিন্ধা থেকে আমদানি হয়েছে সব। প্রভু যদি অনুমতি করেন তাহলে এদের কানগুলো একবার পেঁচিয়ে দিই। গজেশ্বর কান পেঁচাতে এলে আর দেখতে হবে না, কান উপরে আসবে সঙ্গে সঙ্গেই। আমরা চারজন ভয়ে তখন পান্তুয়া হয়ে আছি, কিন্তু বরাত ভালো। সঙ্গে সঙ্গে টিন টিন করে ঘন্টা বেজে উঠল। গজেশ্বর ব্যস্ত হয়ে বললে, নামুন নামুন প্রভু, গাড়িতে ছাড়লো, এদের কানের ব্যবস্থা এখন মুলতুবি রইল, সময় পেলে পরে দেখা যাবে, এখন নামুন, আর সময় নেই। বাক্স বিছানা স্বামীজিকে প্রায় ঘাড়ে করে তুলে গজেশ্বর নেমে গেল গাড়ি থেকে। সেই সঙ্গেই বাঁশি বাজিয়ে ট্রেন চলতে শুরু করে দিল। আমরা তখনও ভয়ে কাঠ হয়ে বসে আছি। গজেশ্বরের হাতি শুনের মতো প্রকাণ্ড হাতটা তখনও আমাদের চোখের সামনে ভাসছে। যাক, মস্ত ফাঁড়া কাটলো একটা। কিন্তু ট্রেন হাত কয়েক এগোতেই স্বামীজি হঠাৎ হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন, হাঁড়ি, আমার রসগোল্লার হাঁড়ি। সঙ্গে সঙ্গে টেনিদা হাঁড়িটা তুলে ধরল, বলল, ভুল বলছেন প্রভু, রসগোল্লা নয়, যোগ সর্পের, এই নিন। বলেই হাঁড়িটা ছুঁড়ে দিলে প্ল্যাটফর্মের উপর। আহা হা করে দুপা ছুটে এসেই স্বামীজি থমকে দাঁড়ালেন। হাঁড়ি ভেঙে চুরমার, কিন্তু আধখানা রসগোল্লাও তাতে নেই, সিকিখানা লেডিকেনি পর্যন্ত না। প্রভু, আপনার যোগসর্প সব পালিয়েছে, আমি চিৎকার করে বললুম। এখন আর ভয় কিসের? কিন্তু একই হাতের মতো পা ফেলে গজেশ্বর যে দৌড়ে আসছে, তার কুতকুতে চোখ দিয়ে যেন আগুন বৃষ্টি হচ্ছে। এই যে ট্রেনের চাই তো জোরে ছুটছে, কামড়াটা প্রায় ধরে ফেললো। আমি আবার বাঙ্কে উঠতে যাচ্ছি, টেনিদা ছুটেছে বাথরুমের দিকে। সেই মুহূর্তে ভগবানের দান, একটা কলার খোসা। হঠাৎ করে পা পিছলে সোজা প্ল্যাটফর্মে চিত হলো গজেশ্বর। সে তো পড়া নয়, মহাপতন। মনখানে খোয়া বন্দুকের গুলির মতো ছিটকে পড়লো আশেপাশে। গেল চিৎকার উঠলো চারপাশে, কিন্তু গজেশ্বর কোথাও গেল না। প্ল্যাটফর্মের ওপর সেকেন্ড পাঁচ পড়ে থেকেই খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো। খুব বেঁচে গেলি। দূর থেকে গজেশ্বরের হতাশ হুঙ্কার শোনা গেল। গাড়ি তখন পুরো দমে ছুটতে শুরু করেছে। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, হরি হে, তুমি সত্য। চন্টি পাহাড়ির ঝন্টুরাম। পথে আর বিশেষ কিছু ঘটেনি। গজেশ্বরের সেই আছাড় খাওয়া নিয়ে খুব হাসাহাসি করলুম আমরা। অতবার হাতির মতো লোকটা পড়ে গেল একেবারে ঘটোৎকচের মতো। তবে আমাদের উপর চেপে পড়লে কি যে হতো সেইটাই ভাববার কথা। হাবুল বললে, আর একটু হইলেই প্রায় উইটটা পড়েছিল গাড়িতে।
মায়েরা আমাকেও সাত্তু কাইরা দিত। টেনিদা নাক টাক কুঁচকে হাবলাকে ভেঙচে বলল, হা হা, ছাত্তু কাইরা দিত বললেই হলো আর কি। আমিও পটল ডাঙার টেনি মুখুজ্জে এসা একখানা জুজুৎসু দিতুম যে মুড়ি তো মুড়ি, বাচ্চাধন একেবারে মুড়ি হয়ে যেত, চারটাও হতে পারতো চিনের মতো। শুনে ক্যাবলা খিক খিক করে হাসলো। এই ক্যাবলা, হাসছিস যে? টেনিদার সিংহনাথ শোনা গেল। ক্যাবলা কি ঘুঘু সঙ্গে সঙ্গেই বললে, আমি হাসিনি তো, পেলা হাসছে। পেলা? বারে, আমি হাসতে যাবো কেন? যোগসর্পের হাঁড়ির লেডিকেনি খেয়ে সেই তখন থেকে আমার পেট কামড়াচ্ছে। আমার পেটেও গোটা কতক ডেউ পিঁমড়ে ঢুকেছে কিনা কে জানে। মুখ বেজার করে বললাম, আমি হাসবো কেন? কি দায় পড়েছে আমার হাসতে? টিনিদা বললে, খবরদার, মনে থাকে যেন, খামোকা যদি হাসবি তাহলে তোর ওই মূলোর মতো দাঁতগুলো পটাপট উপড়ে দেব। ইস, একটা গজেশ্বর বড্ড বেঁচে গেল। একবার ট্রেনে উঠে গেলেই বুঝতে পারত পটল ডাঙার প্যাঁচ কাকে বলে। আবার যদি ওর সঙ্গে দেখা হয়, কিন্তু সত্যি যে দেখা হবে সে কথা কে জানতো? আর আমি পটল ডাঙার পেলারাম, অন্তত না দেখা হলেই খুশি হতুম। ট্রেন একটু পরেই রামগড়ে পৌঁছালো। ক্যাবলার মেসোমশাই বারবার বলে দিয়েছিলেন গরুর গাড়ি চাপতে, কিন্তু কলকাতার ছেলে হয়ে আমরা গরুর গাড়িতে চাপবো? চোখ চোখ। টেনিদা বললে, 6 মাইল রাস্তা তো, চল হেঁটেই মেরে দি। আমি বললুম, সে তো বটেই, দিব্যি পাখির গান আর বনের ছায়া। ক্যাবলা বললে, ফুলের গন্ধ আর দক্ষিণের বাতাস। টেনিদা বললে, আর পথের ধারে গাছে গাছে পাকা আম আর কাঁঠাল ঝুলছে। হাবুল সেন বললে, আর গাছের মালিক ঠ্যাঙা নিয়ে তাইরা আসছে। টেনিদা বিরক্ত হয়ে বলল, ইস, দিলে সব মাটি করে, হচ্ছিল আম কাঁঠালের কথা। মেজাজটা বেশ জমে এসেছিল, প্রত্যেকে আবার ঠ্যাঙা ফ্যাঙা এনে হাজির করলে। এই জন্যই তোদের মতো বেরসিকের সঙ্গে আসতে ইচ্ছা করে না। নে এখন পা চালা। সুটকেস কাঁধে, বিছানা ঘাড়ে আমরা হাঁটতে শুরু করলাম। কিন্তু বিকেলে গড়ের মাঠে বেড়ানো আর সুটকেস বিছানা নিয়ে 6 মাইল রাস্তা পাড়ি দেওয়া যে এক কথা নয়, সেটা বুঝতে বেশি দেরি হলো না। 8 মাইল হাঁটতে না হাঁটতেই আমার পালা জ্বরের পিলে টনটন করে উঠল। টেনিদা, একটু জিরিয়ে নিলে হয় না? টেনিদা তৎক্ষণাৎ রাজি। তা মন্দ বলিসনি, খিদেটাও বেশ চাঙ্গা হয়ে উঠেছে, একটু জল টল খেয়ে নিলে হয়। কি বলিস ক্যাবলা? বলেই টেনিদা ক্যাবলার সুটকেসের দিকে তাকালো। হয়তো এর আগেই দেখে নিয়েছে ক্যাবলার সুটকেসে নতুন বিস্কুটের টিন রয়েছে একটা। ক্যাবলার সঙ্গে সঙ্গেই সুটকেসটা বগলে চেপে ধরল। জল টল খাবে মানে? এক্ষুনি তো রামগড় স্টেশনে গোটা স্টিক সিঙ্গারা খেয়ে এলে। তা খেয়েছি তো কি হয়েছে? এক টেনে ক্যাবলার বগল থেকে সুটকেসটা কেড়ে নিলে টেনিদা। ওই খেয়েই 6 মাইল রাস্তা চলবে নাকি? আমার বাবা খিদেটা একটু বেশি, সে তোমরা যাই বলো। বলেই ধপ করে গাছতলায় বসে পড়ল, আর সঙ্গে সঙ্গে খুলে ফেললো সুটকেস। চাবি ছিল না, পত্রপাট বেরিয়ে এলো টিনটা, একরাশ খাস্তা ক্রিম ক্র্যাকার বিস্কুট। কি করি, আমরাও বসে পড়লুম। টেনিদা একাই প্রায় সবকটা সাবার করলে। আমরা ছিটে ফোটার বেশি পেলুম না। শুধু ক্যাবলাই কিছু খেলো না, হাঁড়ির মতো মুখ করে বসে রইল। 6 মাইল রাস্তা হাঁটা মন্দ হলো না। হাবুল সেন 2খানা পাউরুটি রেখেছিল, এরপরে সেগুলোও গেল। কিন্তু টেনিদার খিদে আর মেটে না। রাস্তায় চিনেমুরগির দোকান দেখলেই বসে পড়ে আর হাঁক ছাড়ে। 2 আনা পয়সা বের কর পেলা, খিদে পেটটা ঝিমঝিম করছে। মাইল 4 পেরোতেই পাহাড়ি পথ আরম্ভ হলো। দুধারে শালের জঙ্গল আর তার ভেতর দিয়ে রাঙা মাটির পথ ঘুরপাক খেয়ে চলেছে। খানিকটা হাঁটতেই গা ছমছম করতে লাগলো। ক্যাবলা বলে বসলো, টেনিদা, এসব জঙ্গলে বাঘ থাকে। টেনিদার মুখ শুকিয়ে গেল, তবু বললে, যা যা। হাবুল বললে, শুনেছে ভালুকও থাকে। টেনিদা শুধু বললে, বাঘ ভালুকের পরে আর কি আছে আমার মনে পড়লো না। তাই আমি বললাম, বোধহয় হিপোপটেমাসও থাকে। টেনিদা একবার দাঁত খিচিয়ে উঠল। থাম,
থাম পেলা, বেশি পাকামা করিস নি। আমাকে ছাগল পেয়েছিস না? হিপোপটেমাস তো জলহস্তি, জঙ্গলে থাকে কি করে? আমি বললুম, আচ্ছা যদি ভূত থাকে? টেনিদা রেগে বললে, তুই একটা গোভূত। ভূত এখানে থাকবে কেন শুনি? মানুষই নেই, চাপবে কার ঘাড়ে? ক্যাবলা ফস করে বলে বসলো, যদি আমাদের ঘাড়ে চাপতে আসে, আর তুমি তো আমাদের লিডার, যদি তোমার ঘাটটাই ভূতের বেশ পছন্দ হয়ে যায়। টেনিদা সঙ্গে সঙ্গে ধাঙ্গা করে একটা দুহাত লম্বা হাত বাড়িয়ে দিল ক্যাবলার কান পাকড়ে ধরার জন্য। তৎক্ষণাৎ চট করে সরে গেল ক্যাবলা, আর টেনিদা খানিকটা গোবরে পা দিয়ে একেবারে গজেশ্বরের মতো ধপাস ধাই। আনন্দে আবার হাততালি দিয়ে উঠতে ইচ্ছা করছিল, কিন্তু ঠিক সেই সময় জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ প্রায় 6 হাত লম্বা একটা মূর্তি বেরিয়ে এলো। প্যাকাটির মতো রোগা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কটকটে কালো গায়ের রং, বিকট মুখে তার উৎকট হাসি। মনে হলো ভূতের নাম করতে করতেই জঙ্গল থেকে সোজা বেরিয়ে এসেছে। বাবা গো বলে আমি প্রথমে ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালুম। ক্যাবলা এক লাফে পাশের একটা গাছে উঠে পড়ল। টেনিদা উঠতে গিয়ে আবার গোবরের মধ্যে আছাড় খেলো, আর হাবুল সেন দুহাতে চোখ চেপে ধরে চেঁচাতে লাগলো, ভূত ভূত, রাম রাম রাম। আমাদের কাণ্ড দেখে সেই মূর্তিটা বাজ খাই গলায় করে হেসে উঠল। খোকা বাবুরা, আপনারা মিছেই ভয় পাচ্ছেন। আমি হচ্ছি ঝন্টি পাহাড়ের ঝন্টুরাম বাবু, চিঠি পেয়ে আপনাদের আগ বাড়িয়ে নিতে এলাম। ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি তখন 8 মাইল রাস্তা পার হয়ে গেছি। ক্যাবলা গাছের মগডালে হাবুল সমানে বলে চলেছে, ভূত আমার ভূত, শাকচুন্নি আমাছি। টেনিদা তখনও গোবরের মধ্যেই ঠায় বসে আছে, ভিড়মিয়ে গেছে কিনা কে জানে। মূর্তিটা আবার বললে, কুছ ডর নেই কাকা বাবু, কুছ ডর নেই। আমি হচ্ছি ঝন্টি পাহাড়ি ঝন্টুরাম, আপনাদের নকর। চলমান জুতো। কি যে বিতিকিচ্ছি ঝামেলা! ভূত নয় তো কেমন ভূতের ভয় ধরিয়ে দিলে হতচ্ছাড়া ঝন্টুরাম। প্রায় আধ ঘন্টা ধরে বুকের কাঁপুনি আর থামতেই চায় না। গোবর টোবর মেখে টেনিদা উঠে দাঁড়ালো। গোটা কয়েক এসা এসা কাঠপিঁপড়ের কামড় খেয়ে প্রাণপণে পা চুলকোতে চুলকোতে নামলো ক্যাবলা। হাবুলের হাঁটু দুটো থেকে থেকে ধাক্কা খেতে লাগলো, আর মাইলখানেক বাই বাই করে দৌড়ানোর ফলে আমার পালাজরের পিলেটা ফুঁড়ে বেরিয়ে আসতে চাইল। টেনিদাই সামলে নিল সকলের আগে। ঝন্টুরাম, দাঁত খিচিয়ে টেনিদা বললে, তেমন ভূতের মতো চেহারা কেন? কি করবো খোকা বাবু, ভগবান বানিয়েছেন, ভগবান বানিয়েছেন। ছা, টেনিদা ফেঁকচি কাটল। ভগবানের আর খেয়ে কাজ ছিল না। ভগবানের হাতের কাজ এত বাজে নয়, তোকে ভূতে বানিয়েছে বুঝলি। হ্যাঁ। ঝন্টুরাম আপত্তি করলো না। এবার ক্যাবলা এগিয়ে এলো। তা এই ঝোপের মধ্যে ঢুকে বসেছিলে কেন? ঝন্টুরাম কতগুলো এলোমেলো দাঁত বের করে বললে, কি করবো দাদা বাবু, স্টেশনে তো যাচ্ছিলাম, তা পথের মধ্যে ভারী নিদ এসে গেল, ভাবলাম একটু ঘুমিয়ে নি, তা ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি। শেষে নাকের ভিতর 2-3টে মৎস্য ঘুষে গেল। উঠে দেখি আপনারা আসছেন। আমি আপনাদের কাছে এলাম তো আপনারা ডর খেয়ে এসা কারবার করলেন। বলেই করে লোকটা ভূতের হাসি হাসতে আরম্ভ করে দিলে। ক্যাবলা বললে, খুব হয়েছে, আর হাসতে হবে না। দাঁত তো নয়, যেন মূলর দোকান খুলে বসেছে মুখের ভেতর। চলো চলো, এখন শিগগিরই পথ দেখিয়ে নিয়ে চলো ঝন্টি পাহাড়িতে। সত্যি চমৎকার জায়গা এই ঝন্টি পাহাড়। নামটা যতই বিচ্ছিরি হোক, এখানে পা দিলেই যেন গা জুড়িয়ে যায়। 3 দিকে পাহাড়ের গায়ে শাল পলাশের বন, পলাশের ফুল ফুটে তাতে যেন আগুন জ্বলছে। নানা রকমের পাখি উড়ে বেড়াচ্ছে, কত যে রঙের বাহার তাদের গায়ে। সামনে একটা ঝিল, তার নীল জল টলমল করছে। 2-4টে কলমি লতা কাঁপছে তীর তীর করে। তার উপর আবার থেকে থেকে কেউটে সাপের ফনার মতো গলা তোলা পানকৌড়ি টপাটপ করে ডুব দিচ্ছে তার ভেতরে। ঝিলের কাছেই একটা টিলের ওপর 3 দিক ঘেরা বনের মাঝখানে মেসমশাইয়ের বাংলো। লাল ইটের গাঁথনি, সবুজ দরজা জানালা, লাল টালির চাল,
হঠাৎ দেখলে মনে হয় এখানেও যেন একরাশ পলাশ ফুল জড়ো হয়ে রয়েছে, আর দুটো চারটে সবুজ পাতা উঁকি দিচ্ছে তাদের ভেতরে। এমন সুন্দর জায়গা, এমন মিষ্টি হাওয়া, এমন ছবির মতন বাড়ি, এখানে ভূতের ভয়? রাম রাম, হতেই পারে না। বাংলোর ঘরগুলো চমৎকার সাজানো, টেবিল, চেয়ার, ডেক চেয়ার, আয়না, আলনা, কত কি। আরও রয়েছে মোটা জাজিম। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ঝন্টুরাম দুখানা ঘরের চারখানা খাটে চমৎকার করে বিছানা পেতে দিল। বাংলোর বারান্দায় বেতের চেয়ারে আমরা আরাম করে বসলুম। ঝন্টুরাম ডিমের অমলেট আর চা এনে দিলে। তারপর জানতে চাইল, খোকা বাবুরা কি খাবেন দুপুরে, মাছ না মুরগি? মুরগি মুরগি, আমরা কোরাসে চিৎকার করে উঠলুম। টেনিদা একবার করে জিভের জল টানল। আর হ্যাঁ, চটপট পাকিয়ে ফেলো বুঝলে, এখন বেলা 12টা বাজে, পেটে ব্রহ্মা খাই খাই করছেন। আর বেশি দেরি হলে চেয়ার টেবিলে খেতে আরম্ভ করবো বলে দিচ্ছি। হ, তুমি তা পারবা, হাবুল সেন ঠুকে দিল। কি কি বললি হাবুল? না না, আমি কিছু কই নাই, হাবুল সামনে নিল। কইতেছিলাম ঝন্টু খুব তাড়াতাড়ি রাঁধতে পারবে। ঝন্টুরাম চলে গেল। টেনিদা বললে, চেহারাটা যাচ্ছে তাই হলে কি হয়, ঝন্টুরাম লোকটা খুব ভালো না রে? আমি বললাম, হ্যাঁ, যত্ন আত্মি আছে, রোজ যদি মুরগি টুরগি খাওয়ায় 7 দিনে আমরা লাল হয়ে উঠবো। টেনিদা চোখ পাকিয়ে বললে, আর লাল হয়ে কাজ নেই তোর, পালা জ্বরে ভুগিস, বাসক পাতার রস দিয়ে কবরেজি বড়ি খাস, তোর এইসব বেশি সইবে না। কাল থেকে তোর জন্য কাঁচকলা আর গাঁদালের ঝোল বরাদ্দ করে দেবো। বিদেশ বিভুয়ে এসে যদি পটাং করে পটল তুলিস, তাহলে সে মেয়কে সামলাবে শুনি? আমি বেজার হয়ে বললুম, আচ্ছা আচ্ছা, সেই জন্য তোমায় ভাবতে হবে না, গাঁদালের ঝোল খেতে বয়ে গেছে আমার, মুড়ি তো মুরগি খেয়েই মরবো। আর বড় জন্মে মুরগি হয়ে জন্মাবি, দেখবি। স্টুপিড ক্যাবলাটা বদ রসিকতা করলো। আমি বেদম চোটে বসে বসে নাক চুলকোতে লাগলুম। খেতে খেতে 2টো বাজল। আহা, ঝন্টুর রান্না তো নয়, যেন অমৃত। পেটে পড়তেই ঘুম জড়িয়ে এলো চোখে। রাত্রে ট্রেনের ধকলও গেছিল কম নয়। নরম বিছানায় এসে গা ঢালতেই আমাদের মাঝরাত্রির। বিকেলে চা নিয়ে এসে ঝন্টুরাম যখন আমাদের ডেকে তুলল, পাহাড়ের ওপারে তখন সূর্য ডুবে গেছে। শালপলাশের বন কালো হয়ে এসেছে, শিশের মতো রং ধরেছে ঝিলের জলে। দুপুরবেলা চারিদিকে যে মন মাতানোর রূপ চোখ ভুলিয়েছিল, এখন তা কেমন থমথমে হয়ে উঠেছে। ঝাঁ ঝাঁ করে ঝিঝির ডাক উঠেছে ঝোপঝাড় আর বাংলোর পেছনের বন থেকে। প্ল্যান ছিল ঝিলের ধারে বিকেলে মন খুলে বেড়ানো যাবে, কিন্তু এখন যেন কেমন ছমছম করে উঠল শরীর। মনে পড়ে গেল কলকাতার পথে পথে, বাড়িতে বাড়িতে এখন ঝলমলে আলো জ্বলে উঠেছে, ভিড় জমেছে সিনেমার সামনে, আর এখানে জমেছে কালো রাত। ক্রমাগত বেড়ে চলেছে ঝিঝির চিৎকার, একটা চাপা আতঙ্কের মতো কি যেন ছড়িয়ে যাচ্ছে আশেপাশে। বারান্দায় বসে আমরা গল্প করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঠিক জমতে চাইল না। ঝন্টুরাম একটা লণ্ঠন জ্বেলে দিয়ে গেল সামনে, তাইতে চারিদিকের অন্ধকারটা আরো বেশি কালো মনে হতে লাগলো। শেষ পর্যন্ত টেনিদা বললে, আয় আমরা গান গাই। ক্যাবলা বললে, সেটা মন্দ নয়, এসো কোরাস ধরি, বলেই চিৎকার করে আরম্ভ করলো। আমরা ঘোচাবো মধুর কালিমা, মানুষ আমরা নহি তো মেষ। আর বলতে হলো না, সঙ্গে সঙ্গেই আমরা 3 জনে জুড়ে দিলুম। সে কি গান! আমাদের 4 জনের গলায় সমান চাঁচা ছোলা। টেনিদার তো কথাই নেই। একবার টেনিদা নাকি এসা কীর্তন ধরেছিল যে তার প্রথম কলি শুনেই চাতুর্যদের পোষা কোকিলটা হার্ট ফেল করে। আমরা এমনই গান আরম্ভ করে দিলুম যে ঝন্টুরাম পর্যন্ত ভ্যাবাচেকাকে ছুটে এলো। আমরা সবাই বোধহয় একটা কথাই ভাবছিলুম, ঝন্টি পাহাড়ির বাংলো তো যদি ভূত থাকেও, তবু এই গান সে বেশিক্ষণ সইতে পারবে না, অমনি ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে এখান থেকে। কিন্তু সে রাত্রে আমি আর ক্যাবলা এক ঘরে শুয়েছি, পাশের ঘরে হাবুল সেন আর টেনিদা। একটা লণ্ঠন আমাদের ঘরে মিটমিট করছে, সেই আলোয় ঘরের চেয়ার টেবিল আয়নাগুলো কেমন অদ্ভুত মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে যেন। ভয়টা আমার বুকের ভেতর আবার চেপে বসলো। অনেকক্ষণ বিছানায় আমি এপাশ ওপাশ করতে লাগলাম, কান পেতে শুনলুম টেনিদার নাকে সারেগামার 7টে সুর বাজছে।
কাছের জানালা দিয়ে দেখলুম বাইরে কালো পাহাড়ের মাথায় একরাশ জলজলে তারা। তারপর কখন যেন ঘুমিয়ে গেছি। হঠাৎ খুট খুট হঠাৎ হঠাৎ চমকে জেগে উঠলাম। মনে হলো কে যেন হাঁটছে। তাড়াতাড়ি ক্যাবলাকে ডেকে তুললাম। এই ওঠ, কেউ এখানে আছে। কোথায়? এই ঘরের মধ্যেই। যেন পায়ে বুট পরে কে চলে বেড়াচ্ছে ঘরের ভেতরে। দুজনেই কান খাড়া করে শুনতে লাগলাম। ভালো করে দেখার জন্য হাত বাড়িয়ে লণ্ঠনটা বাড়িয়ে দিলুম। না, ঘরে তো কেউ নেই, কিন্তু তবু তো সেই জুতোর আওয়াজ পাচ্ছি। তার মানে কেউ হাঁটছে, নির্ঘাত হাঁটছে। আবার শব্দ হলো, খুট খুট খটাত খটাত। আমি চেঁচিয়ে উঠলাম, ক্যাবলা! ক্যাবলা লাফিয়ে উঠল। কি হয়েছে? কেউ নিশ্চয়ই হাঁটছে ঘরের ভিতর। কি গোয়ার গোবিন্দ এই পুচকে ক্যাবলা! তক্ষুনি তরক করে নেমে পড়লো মেঝেতে। আর সঙ্গে সঙ্গেই একটা ইঁদুর দূর দাঁত করে দরজার চৌকাঠের গর্ত দিয়ে বাইরে দৌড়ে পালালো। ক্যাবলা হেসে উঠল। তুই কি ভিতুরে পেলা? একটা পুরনো ছেঁড়া জুতোর মধ্যে ঢুকে ইঁদুরটা নড়ছিল, তাই এই আওয়াজ। এতেই এত ভয় পেয়ে গেলি? শুনেই আমি বীর দর্পে বললাম, যা যা, আমি সত্যি ভয় পেয়েছি নাকি? তারপর বেশ ডাঁটের মাথায় বললুম, ইঁদুর তো ছাড়, সাক্ষাৎ ব্রহ্মদত্তই যদি আসে। কিন্তু মুখের কথা মুখেই থেকে গেল আমার। সেই মুহূর্তেই কোথা থেকে জেগে উঠল এক প্রচণ্ড অমানসিক আর্তনাদ। সে গলা মানুষের নয়। তারপরেই আর একটা বিকট অট্টহাসি। সে হাসির তো কোনোই তুলনা হয় না। মনে হলো পাতালের অন্ধকার থেকে তা উঠে আসছে, আর তার শব্দেই ঝন্টি পাহাড়ির বাংলোটা থরথর করে কেঁপে উঠছে। রোমাঞ্চকর রাত। সে ভয়ঙ্কর হাসির শব্দটা যখন থামল, তখনও মনে হতে লাগলো ঝন্টি পাহাড়ির ডাকবাংলোটা এক টানা কেঁপে চলেছে। আমি বিদ্যুৎ বেগে আমার চাদরের তলায় ঢুকে পড়েছি। সহসা ক্যাবলাও এক লাফে উঠে গেছে তার বিছানায়। আমার হাত পা হিম হয়ে এসেছে, দাঁতে দাঁতে ঠকঠকানি শুরু হয়েছে। যতদূর বুঝতে পারছি, ক্যাবলার অবস্থাও বিশেষ সুবিধার নয়। প্রায় 10 মিনিট পরে ক্যাবলাই সাহস ফিরে পেল। শুকনো গলায় বললে, ব্যাপার কি রে পেলা? চাদরের তলা থেকেই আমি বললাম, ভূত। ক্যাবলা উঠে বসেছে। আমি চাদরের তলা থেকে মিটমিট করে ওকে দেখতে লাগলাম। ক্যাবলা বলে, কিন্তু কথা হলো, ভূত এখানে এসে খামোকা হাসতে যাবে কেন? ভূতুরে বাড়িতে ভূত হাসবে না তো হাসবে কোথায়? তারও তো হাসবার একটা জায়গা চাই। আমি বলতে চেষ্টা করলুম। ক্যাবলা মাথা চুলকে বললে, তাই বলে মাঝরাতে অমন করে হাসতে যাবে কেন? লোকের ঘুম নষ্ট করে অমন বিটকেল আওয়াজ ঝাড়বার মানে কি? আমি বললুম, ভূত তো মাঝরাতেই হাসে, নইলে কি দুপুরবেলা কলকাতার কলেজ স্কোয়ারে বসে হাসবে নাকি? ক্যাবলা বললে, তাই তো উচিত। তাহলে অন্তত ভূতের সঙ্গে একটা মোকাবিলা হয়ে যায়। তা নয়, সময় নেই অসময় নেই যেন হাহার শব্দরূপ আউড়ে গেল। হাহা হহু হাহা। আচ্ছা পেলা, ভূতেদের যখন তখন এরকম যাচ্ছে তাই হাসি পায় কেন বল দেখি? আমি চটে গিয়ে বললুম, তার আমি কি জানি? তোর ইচ্ছে হয় তুই ভূতের কাছে গিয়ে জিজ্ঞেস করে আয় না। ক্যাবলা আবার ঝুপ করে নেমে পড়লো খাট থেকে। বললে, তাই চল না পেলা, ভূতের চেহারাটা একবার দেখেই আসি গে। সেই সঙ্গে কথাও বলে আসি যে আপাতত এ বাড়িতে 4টি ভদ্রলোকের ছেলে এসে আস্তানা নিয়েছে। এখন রাত দুপুরে ওরকম বিটকেল হাসি হেসে তাদের ঘুমের ব্যাঘাত করা নিতান্ত অন্যায়। বলে কি ক্যাবলা? আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। খেপেছিস নাকি তুই? খেপবো কেন? বুকের পাটা আছে বটে ক্যাবলার। একটুখানি হেসে বলল, আমার কি মনে হয় জানিস, ভূতও মানুষকে ভয় পায়। কি বকছিস দাদা? ভয় পায় না তো কি? নইলে কলকাতায় ভূত আসে না কেন? দিনের বেলায় তাদের ভূতুরে টিকির একটা চুলও দেখা যায় না কেন? ভূত বাইরে বসে বসে হাসে কেন?
ঘরে ঢুকতে ভূতের সাহস নেই কেন? আমি আটকে উঠে বললুম, রাম রাম, ওসব কথা মুখেও আনিসনি ক্যাবলা। হাসির নমুনাটা একবার শুনলি তো, এক্ষুনি হয়তো দুটো কাটা মুন্ডু ঘরে এসে নাচতে শুরু করে দেবে। ক্যাবলাটা কি ডেঞ্জারাস ছেলে, পটাম করে বলে ফেললো, তার নাচুক না, কাটা মুন্ডুর নাচ আমি কখনো দেখিনি, বেশ মজা লাগবে। আচ্ছা, আমি 1 2 3 বলছি, ভূতে যদি সাহস থাকে তাহলে 3 বলবার মধ্যেই এই ঘরে ঢুকে নাচতে আরম্ভ করবে। আই চ্যালেঞ্জ ভূত। 1 2। কি সর্বনাশ করছে কি ক্যাবলা? ভূতের সঙ্গে চালাকি, ওরা যে পেটের কথা শুনতে পায়। ভয়ে সিটিয়ে গিয়ে আমি চাদরের তলায় মুখ লুকলুম। এইবার এলো, নির্ঘাত এলো। ক্যাবলা বললে, 3। চাদরের তলায় আমি তখন পাথর হয়ে পড়ে আছি, একেবারে নট নরঞ্চরণ, ঠকাস মার্বেল। এক্ষুনি একটা যাচ্ছেতেই কাণ্ড হয়ে যাবে। এলো এলো, ওই এসে পড়ল, কিন্তু কিছুই হলো না। ভূতেরা ক্যাবলার মতো নাবালককে গ্রাহ্যই করলো না বোধ হয়। ক্যাবলা বললে, দেখলি তো, চ্যালেঞ্জ করলুম, তবু আসতে সাহস পেল না। চল এক কাজ করি, টেনিদা আর হাবুল সেনও নিশ্চয়ই জেগেছে এতক্ষণে, আমরা 4 জনে মিলে ভূতেদের সঙ্গে দেখা করে আসি। ভয়ে আমার দম আটকে গেল। ক্যাবলা, তুই নির্ঘাত মারা যাবি। ক্যাবলা কর্ণপাত করলো না, সোজা এসে আমার হাত ধরে হ্যাঁচকা টান মারল। ওঠ! আমি প্রাণপণে চাদর টেনে বিছানা আঁকড়ে রইলুম। কি পাগলামি হচ্ছে ক্যাবলা, যা শুয়ে পড়। ক্যাবলার নাছুরবান্দা, ওর ঘাড়ে ভূত চেপে বসেছে নাকি কে জানে। আমাকে হিড় করে টানতে টানতে বলল, ওঠ ওঠ বলছি, ভূত মাঝরাতে আমাদের ঘুম ভাঙিয়ে দেবে আর আমরা চুপটি করে শুয়ে যাব, সে হতেই পারে না। ওঠ ওঠ শিগগির। ক্যাবলা এমন করে টানতে লাগলো যে চাদর বিছানা শুদ্ধ আমাকে ধপাস করে মেঝেতে ফেলে দিল। এই ক্যাবলা, কি হচ্ছে? ক্যাবলা কোনো কথা শুনবার পাত্রই নয়, টেনে আমাকে দাঁড় করিয়ে দিলে, বললে, চল দেখি পাশের ঘরে টেনিদা আর হাবুল কি করছে। বলে লণ্ঠনটা হাতে তুলে নিল। অগত্যা রাম রাম দুর্গা দুর্গা বলে আমি ক্যাবলার সঙ্গেই চললুম। যদি লণ্ঠন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তাহলে 1 সেকেন্ডও আর আমি ঘরে থাকতে পারবো না। দাঁতে দাঁত লেগে যাবে, অজ্ঞান হয়ে যাব, হয়তো মরেও যেতে পারি। এমনিতেই তো আমার পালাজরের পিলেটা থেকে থেকে কেমন গুড়গুড়িয়ে উঠছে। পাশের দরজাটা খোলাই ছিল। ওদের ঘরে ঢুকেই ক্যাবলা চেঁচিয়ে উঠল, ও কি, ওরা গেল কোথায়? তাই তো, ঘরে তো কেউ নেই, দুটো বিছানায় খালি, না টেনিদা না হাবুল, অথচ দুটো ঘরের মাঝের দরজা দিয়ে ছাড়া, তো ওদের আর বেরোবার পথই নেই। ক্যাবলা বললে, গেল কোথায় বল দেখি? আমি কাঁপতে কাঁপতে বললুম, নির্ঘাত ভূতে ভূতে ভ্যানিশ করে দিয়েছে, এতক্ষণে ঘাড় মোটকে রক্ত খেয়ে ফেলেছে ওদের। এতক্ষণে বোধহয় ক্যাবলার খটকা লেগে গিয়েছিল। এদিক ওদিক তাকিয়ে বললে, তাই তো রে, কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে সব। দুটো জল জ্যান্ত মানুষ হয় মিলিয়ে গেল নাকি? আর ঠিক তক্ষুনি ক্যাক ক্যাক করে একটা অদ্ভুত আওয়াজ, যেন ঘরের মধ্যে সাপে ব্যাং ধরেছে কোথাও। ক্যাবলা চমকে একটা লাফ মারল। একটুর জন্য পড়তে পড়তে বেঁচে গেল হাতের লণ্ঠনটা, আর আমিও তিরিং করে একেবারে টেনিদার বিছানায় চড়ে বসলুম। আবার সেই নির্ঘাত ভূতের আওয়াজ। আমার পালাজরের পিলেতে প্রায় ম্যালেরিয়ার কাঁপুনি শুরু হয়ে গেছে। চোখ বুজে ভাবছি, এবার একটা যাচ্ছে তাই ভুতুরে কাণ্ড হয়ে যাবে। ঠিক সেই সময় হঠাৎ বেখাপ্পাভাবে ক্যাবলা করে হেসে উঠল। চমকে তাকিয়ে দেখি লণ্ঠনটা নিয়ে হাবুলের খাটের তলায় ঝুঁকে রয়েছে ক্যাবলা। তেমনি বেয়ারাভাবে হাসতে হাসতে বললে, দেখ পেলা, আমাদের লিডার টেনিদা আর হাবুলের কাণ্ড। ভূতের ভয়ে ওকে জাপটে ধরে খাটের তলায় বসে আছে। বলেই ক্যাবলা দস্তুর মতো অট্ট হাসি করতে শুরু করলো। খাটের তলা থেকে টেনিদা আর হাবুল গুঁড়ি মেরে বেরিয়ে এলো। দুজনেরই নাকে মুখে ধুলো আর মাকড়সার ঝুল। টেনিদার খাড়ার মতো নাকটা সামনের দিকে ঝুলে পড়েছে, আর হাবুল সেনের চোখ দুটো ছানা বড়ার মতো গোল হয়ে আকাশে চলে বসে আছে। ক্যাবলা বললে, টেনিদা,
এই বীরত্ব তোমার? তুমি না আমাদের দলপতি, আমাদের পটলডাঙ্গার হিরো, গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন। টেনিদা তখন নিজেকে সামলে নিয়েছে, নাক থেকে ঝুল ঝাড়তে ঝাড়তে বলল, থাম থাম, ফ্যাচ ফ্যাচ করিসনি। আমরা খাটের তলায় ঢুকেছিলাম একটা মদলোভ নিয়ে। হাবুলের কাঁধের ওপর একটা আরশোলা হাঁটছিল। হাবুল টোকা মেরে সেটাকে দূরে ছিটকে ফেলে দিয়ে বললে, হ হ, আমাগো একটা মতলব আছিল। ক্যাবলা বললে, শুনি না, কে মতলব সেটা, মতলব। ক্যাবলা অনেকদিন পশ্চিমে ছিল, কথায় কথায় ওর মুখ দিয়ে রাষ্ট্রভাষা বেরিয়ে পড়ে দু একটা। টেনিদা তখন সাহস পেয়ে জুত করে বিছানার ওপর উঠে বসেছে, বেশ ডাঁটের মাথায় বললে, বুঝলি না, আমরা খাটের তলায় বসে ওয়াজ করছিলাম, যদি একটা ভূত টুত ঘরের মধ্যে ঢোকে। হাবুল টেনিদার মুখের কথা কেড়ে নিয়ে বলল, তখন দুইজনে মিলা ভূতের পা ধইরা একটা হ্যাঁচকা টান মারুম, আর ভূতে। টেনিদা বললে, একদম ফ্ল্যাট। ক্যাবলা করে হাসতে লাগলো। টেনিদা চটে গিয়ে বললে, অমন হাসছিস যে ক্যাবলা, জানিস ওতে আমার ইনসাল্ট হচ্ছে, টেক কেয়ার। গুরুজনকে যদি অমন করে তুরুচ্ছু করবি, তাহলে চটে গিয়ে এমন একখানা মুগ্ধ বোধ বসিয়ে দেব। টেনিদা বোধ হয় ক্যাবলার নাকে একটা মুগ্ধ বোধ বসাবার কথাই ভাবছিল। সেই সময় আবার একটা ভীষণ কাণ্ড ঘটল। পাশের জানালাটার কাছে ছনছন করে শব্দ হলো একটা, কতগুলো ভাঙা কাঠ ছিটকে পড়লো চারিদিকে, আর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে সাদা বলের মতো কি একটা ঠিকরে পড়লো এসে, একেবারে ক্যাবলার পায়ের কাছে গড়িয়ে এলো। আমরা লণ্ঠনের আলো স্পষ্ট দেখলাম, ওটা আর কিছু নয়, স্রেফ মরার মাথার খুলি। ওরে দাদা! আমি মেঝেতে ফ্ল্যাট হলাম সঙ্গে সঙ্গেই। হাবুল আর টেনিদা বিদ্যুৎ বেগে আবার খাটের তলায় অদৃশ্য হলো, শুধু লণ্ঠন হাতে করে ক্যাবলা ঠায় দাঁড়িয়ে রইল। শুয়ে পড়ল না, বসেও পড়ল না। সঙ্গে সঙ্গে আবার সেই পৈশাচিক অট্টহাসি উঠল। সেই হাসির সঙ্গে থর থর করে কাঁপতে লাগলো ঝন্টি পাহাড়ির ডাক বাংলো। কে তুমি হাস্যময়? বাকি রাতটা যে আমাদের কিভাবে কাটলো সে আর খুলে না বললেও চলে। টেনিদা আর হাবুল সেনের কি হলো জানি না, আমি তো ঠায় অজ্ঞান। তার মধ্যে মধ্যে মনে হচ্ছিল দুটো তাল গাছের মতো পেল্লাই ভূত আমাকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। একজন যেন বলছে, এটাকে কালিয়া রান্না করে খাবো। আরেকজন বলছে, এটা একবারে সুটকো চামচিকের মতো, তাই একরত্তি মাংস নেই, বরং এটাকে তেজপাতার মতো ডালে সম্বরা দেওয়া যেতে পারে। আমি বোধহয় ভেউ ভেউ করে কাঁদছিলাম। হঠাৎ তিরিক করে লাফিয়ে উঠতে হলো। মুখের ওপর কে যেন আজলা আজলা করে জল দিচ্ছে। আর কি ঠান্ডা সে জল! বাঘের নাকে সে জল ছিটিয়ে দিলে বাঘ শুদ্ধ অজ্ঞান হয়ে পড়বে। বাঘ অজ্ঞান হোক, কিন্তু আমার জ্ঞান ফিরে এলো, মানে আসতেই হলো তাকে। আর কে? ক্যাবলা। করেছে কি, বাগানে জল দেবার একটা ঝাঁঝরি নিয়ে এসেছে, তাই দিয়ে আমাকে স্রেফ চান করিয়ে দিচ্ছে। ওরে থাম থাম! তবু ক্যাবলা কি থামে? আমার মুখের ওপর আবার একটা জল ছিটিয়ে দিয়ে বললে, কিরে, মাথা ঠান্ডা হয়েছে তো? ঠান্ডা মানে? সারা গা ঠান্ডা হবার জো হলো। আমি তরাক করে ঝাঁঝরির আক্রমণ থেকে পাশ কাটালাম। কাছের জানলা দিয়ে বাইরের ঘরের আলো দেখা যাচ্ছে। জন্টি পাহাড়ির ডাক বাংলোয় একটা দুঃস্বপ্নের রাত শেষ হয়ে গেছে। সামনে লেকে নীল জলটার ওপরে ভোরের লালচে রং। পাখির মিষ্টি ডাক শুরু হয়েছে চারিদিকে। শিশিরে ভেজা শাল পলাশের বন যেন ছবির মতো দেখাচ্ছে। কোঁচার খুঁটে মুখটা মুছতে মুছতে আমার মনে হলো, এমন সুন্দর জায়গায় এমন বিচ্ছিরি ভূতের ব্যাপার না ঘটলে দুনিয়ায় কার কি ক্ষতি হতো। আমি তো এসব ভাবছি, ওদিকে ক্যাবলার ঝাঁঝরি সমানে কাজ করে চলেছে। খানিক পরে হাই মাই কাই কাই আওয়াজ শুনে তাকিয়ে দেখি ঝাঁঝরির আক্রমণে জর্জরিত হয়ে খাটের তলা থেকে বেরিয়ে আসছে টেনিদা আর হাবুল। ক্যাবলা হেসে বললে, তোমাদের জ্ঞান ফিরিয়ে আনবার জন্য কেমন দাওয়াইটি বের করেছি দেখলে তো? টেনিদা গঁক গঁক করে বললে, থাম, বকিসনি। আমরা অজ্ঞান হয়েছিলাম কে বললে তোকে? দুজন চুপি চুপি প্ল্যান আঁটছিল, আর তুই রাস্কেল ঠান্ডা জল দিয়ে।
বলেই টেনিদা ফ্যাচ করে হেঁচে ফেললে। বললে, ইস, গেছি গেছি, এই শীতের সকালে যেভাবে নাইয়ে দিয়েছিস তাতে এখন ডাবল নিউমোনিয়া না হলে বাঁচি। ঝন্টুরামকে জিজ্ঞেস করে কোনো হদিশ পাওয়া গেল না। সে রাতে ডাকবাংলোয় থাকে না, এখান থেকে মাইল খানেক দূরে তার বাড়ি। আমাদের খাইয়ে দাইয়ে নিজের বাড়িতে চলে গিয়েছিল। সকালবেলা এসেছে। টেনিদা বললে, ওটা কোনো কমেন্ট নয়, একেবারে গারল। হাবুল সেন মাথা চুলকে বললে, ও নিজেই ভূত কিনা সেই কথাটাই বা কেটা কইব। চেহারা খান দেখতে পাও না, যেন তাল গাছের থন নাই মাইছে। আমি আটকে উঠলাম, সত্যি কি ভূত নাকি? টেনিদা বললে, তোরা দুটোই হচ্ছিস গোভূত, জানিস না? ভূত আগুন দেখলেই পালায়। ও বেটা নিজে আগুন ধরিয়ে চা করে দিল, রাত্রিরে ওর রান্না করা মুরগির ঝোল আর ভাত দুহাতে সাঁটালি, সে কথা মনে নেই বুঝি? আমরা আর সাঁটাতে পেরেছি কই? মুরগির 2-1 টুকরো হাড় কেবল চুষতে পেরেছি, বাকি সবটাই টেনিদার পেটে গেছে। কিন্তু এখন আর সে কথা বললে কি হবে? আমি বললুম, ঝন্টুরাম ভূত হোক আর নাই হোক তাতে কিছু আসে যায় না। সোজা কথা হচ্ছে, পটল যদি তুলতেই হয় তাহলে পটল ডাঙাতে গিয়েই তুলব। এখানে ভূতের হাতে মরতে আমি রাজি নই। আমি আজকেই কলকাতা ফিরে যাব। হাবল উৎসাহিত হয়ে বললে, হ হ, আমিও সেই কথাই কইতে আসিলাম। টেনিদা খাড়ার মতো নাকটা চুলকোতে লাগলো। আমি বললুম, তোমাদের ইচ্ছে হয় থাকো, ভূতেরা ধরে ধরে তোমাদের হাঁড়ি কাবাব করে খাক, কাটলেট বানাক, রোস্ট করে ফেলুক, আমার কিছুতে আপত্তি নেই। আজই আমি পালাবো। টেনিদা বললে, তাই তো, কিন্তু জায়গাটা খাসা, বেশ প্রেম সে খাওয়া দাওয়া করা যাচ্ছিল, কিন্তু ভূতগুলোই সব মাটি করে দিলে। হাবল মাথা নেড়ে বললে, হ, সত্য কথা। এখানে জঙ্গলের মধ্যে থাকা ভূত গুলানের কি সুখ হয় তাও তো বুঝি না। আমাকে কলকাতায় গিয়া বাস করতো, থাকতো ভালো, আমরাও ছুটি পাইতাম। আর যদি বাইসা বাইসা হেড পণ্ডিতের ঘাড়ে উঠা বসতো তাহলে আমাগো আর শব্দরূপ মুখস্থ করতে হইতো না। সেটা খুব ভালো কথা, কিন্তু ভূতগুলোকে সে কথা বোঝায় কে? টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। যেতে চাস তো চল, কিন্তু সত্যি ভারী মায়া লাগছে রে। এমন আরাম, এমন খাওয়া দাওয়া, ঝন্টেটা আবার রুটির সঙ্গে কতটা করে মাখন দিয়েছিল দেখেছিস তো? এখানে দিন কয়েক থাকলে আমরা লাল হয়ে যেতাম। আমি বললাম, তার আগে ভূতেরাই লাল হয়ে যাবে। টেনিদা সামনে থেকে একটা প্লেট তুলে নিয়ে তার তলায় লেগে থাকা একটুখানি মাখন চট করে চেটে নিল। তারপর আরেকটা বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তাহলে আজই? আমি আর হাবুল সমস্যারে বললাম, হ্যাঁ হ্যাঁ, আজই। ক্যাবলার কথা এতক্ষণ আমাদের মনেই ছিল না। সেই যে সে ভোরবেলা ঝাঁঝরি দাওয়াই দিয়ে আমাদের জ্ঞান ফিরিয়েছে, তারপর তার আর পাত্তা নেই। কোথায় গেল ক্যাবলা? আমি বললাম, ক্যাবলা গেল কোথায়? টেনিদা চমকে বললে, তাই তো, সকাল থেকে তো ক্যাবলাকে দেখতে পাওয়া যাচ্ছে না। হাবুল জানতে চাইলে, ভূতের সঙ্গে মস্করা করতে আসিল, ভূত তারে লইয়ে যায় নাই তো? টেনিদা মুখ টুক কুচকে বললে, হয়ে গেছে ভূতের, ওটা যা অখাদ্যি, ওকে ভূতেও হজম করতে পারবে না। কিন্তু গেল কোথায়? আমাদের ফেলেই চম্পট দিলে না তো? ঠিক সেই সময় হঠাৎ বাজখাই গলায় গান উঠল। ছাপ্পার পার কৌয়া নাচে নাচে বাগলা, আরে রামা হো হো হো, আরে রামা হো হো হো। গানটা এমন বেখাপ্পা যে আমি চেয়ার শুদ্ধ উল্টে পড়তে পড়তে সামলে গেলুম। ই আবার কি রে বাবা, ভূত শেষে দিনে দুপুরে এসে হানা দিল নাকি? কিন্তু ভূতে রাম নাম করতে যাবে কোন দুঃখে? ভূত নয়, ক্যাবলা কোত্থেকে একগাল হাসি নিয়ে বারান্দায় এলো। গিয়েছিলি কোথায়? অমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস বা কেন? টেনিদা জানতে চাইল। বলছি,
ক্যাবলা করুণ চোখে সামনের পেয়ালা পিরিচগুলোর দিকে তাকালো। এর মধ্যেই ব্রেকফাস্ট শেষ? আমার জন্য কিছুই নেই বুঝি? সে আমরা জানি নে, ঝন্টুরাম বলতে পারে। টেনিদা বললে, ব্রেকফাস্ট পরে করবি, আগে কোথায় গিয়েছিলি তাই বল। ক্যাবলা মিটমিট করে হেসে বললে, ভূতের খোঁজে গিয়েছিলুম, ভূত পাওয়া গেল না, পাওয়া গেল এক ঠোঙা চিনে বাদাম। চিনে বাদাম? ক্যাবলা বললে, তাতে অর্ধেক খোসা অর্ধেক বাদাম, মানে অর্ধেকটা খাওয়ার পর আর সময় পাইনি। কে সময় পাইনি? আমি বেকুবের মতো জিজ্ঞেস করলাম। জানলার ওধারে ঝোপের ভেতর বসে যারা মরার মাথা ছুটছিল। যদি ভূত হয় তাহলে কিন্তু বেশ মডার্ন ভূত। টেনিদা, মানে বাদাম খায়, মুড়ি খায়, তেলে ভাজাও খায়। তেলে ভাজায় শালপাতা আর মুড়িও পাওয়া গেল কিনা? টেনিদা বললে, তার মানে? ক্যাবলা বললে, তার মানে হলো এসব কোনো বদমাস আদমি কাকার সাজি। তারাই রাত্রিরে অমনি করে যাচ্ছে তাই রকম হেসেছে, ঘরের ভেতরে মরার মাথা ফেলেছে, অর্থাৎ আমাদের তাড়ানোর মতলব। তুমি পটলডাঙ্গার টেনিদা, গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন, তুমি সব বদমাসদের ভয়ে পালাবে এখান থেকে? ঠিক জানিস ভূত নয়? ঠিক জানি, ক্যাবলা বললে। ভূতে তেলে ভাজা আর চিনে বাদাম খায় এ কথা কে কবে শুনেছে? তারপর তারা বিড়িও খেয়েছে, দু চারটে পোড়া বিড়ির টুকরোও ছিল। তাহলে বদমাস লোক। পটলডাঙ্গা টেনিদা হঠাৎ বুক ঠুকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। মানুষ যদি হয় তবে বাবাজিদের এবার ঘুঘু আর ফঁত দুই দেখিয়ে ছাড়বো। চলে আয় সব, টিক মার্চ। বলে এমনি ভাবে আমাকে একটা হ্যাচকা টান মারলো যে আমি ছিটকে সামনের মেঝে গিয়ে পড়লুম। হাবুল সেন প্যাঁচের মতো বেজার মুখে বললে, কোথায় যেতে হবে? লোকগুলোর সঙ্গে একবার মোলাকাত করতে। আমরা কলকাতার ছেলে, আমাদের বক দেখিয়ে কেটে পড়বে? ইয়ার কি নাকি? চল চল, ভালো করে একবার চারিদিকটা ঘুরে দেখি। ক্যাবলা বললে, কিন্তু আমার ব্রেকফাস্ট? সেটা একেবারে লাঞ্চের সময় হবে, নে চল। হাবুল আর ক্যাবলা উঠে দাঁড়িয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। স্পষ্ট দিনের আলোয় বেলা 8টার সময় ঠিক আমাদের মাথার উপর কে যেন কর্কশ গলায় বলে উঠল, বাহ, বেশ বেশ। তারপর চলল তার হা হা করে অট্ট হাসি। কে বললে? কে হাসলো? কেউ না। মাথার ওপরে টালির চালে আর লাল ইটের ফাঁকা দেওয়ালে জনমানুষের চিহ্নও নেই কোথাও, যেন হাওয়ার মধ্যে থেকে ভেসে আসছে আশ্চর্য শব্দগুলো। ছপ্পর পর কৌয়া নাচে। রাত নয়, অন্ধকার নয়, একেবারে ফুটফুটে দিনের আলোয় দেওয়ালের ওপরে টালির চাল, একটা চড়ুই পাখি পর্যন্ত বসে নেই সেখানে, অথচ ঠিক মনে হলো ওই টালির চাল ফুঁড়েই হাসির আওয়াজটা বেরিয়ে এলো। কি করে হয়? কি করে সম্ভব? আমরা কি পাগল হয়ে গেছি, নাকি ঝন্টুরাম চায়ের সঙ্গে সিদ্ধি ফিদ্ধি খাইয়ে দিলে? তাই বা হবে কেমন করে? ক্যাবলা তো চা খায়নি আমাদের সঙ্গে, তবু সেও তো ওই অশরীরী হাসির আওয়াজটা ঠিক শুনতে পেয়েছে। প্রায় 4 মিনিট ধরে আমরা চার মূর্তি চারটে লাট্টুর মতো বসে রইলাম। আমরা অবশ্য লাট্টুর মতো ঘুরছিলাম না, কিন্তু মগজের সব ঘিলুগুলো ঝনর ঝনর করে পাক খাচ্ছিল। খাসা ছিলুম পটল ডাঙায়, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে দিব্যি দিন কাটছিল। কিন্তু টেনিদার প্যাঁচে পড়ে এই ঝন্টি পাহাড়িতে এসে দেখছি ভূতের কিল খেয়েই প্রাণটা যাবে। আরো 3 মিনিট পরে যখন আমার পিলের কাঁপুনি খানিক বন্ধ হলো, আমি ক্যাবলাকে বললুম, এবার? হাবুল সেন গোড়া লেবুর মতো চোখ দুটোকে একবার চালের দিক থেকে বুলিয়ে এনে বললে, এখন ক। টেনিদার খাড়ার মতো নাকটা টিয়ার ঠোঁটের মতো সামনের দিকে ঝুলে পড়েছিল। জিভ দিয়ে একবার ঠোঁট টোঁট চেটে নিয়ে টেনিদা বললে, মানে হলো, মানুষ টানুষ সামনে পেলে চাটির চটে তার নাকটা উড়িয়ে দিতে পারি, কিন্তু উম,
মানে ভূতের সঙ্গে তো ঠিক পারা যাবে না। আমি বললাম, তাছাড়া ভূতেরা ঠিক বক্সিং এর নিয়ম টিয়মও মানে না। তিনি তার ধমক দিয়ে বললে, তুই থাম না পুঁটি মাছ। পুঁটি মাছ বললে আমার ভীষণ রাগ হয়। যদি ভূতের ভয় আমাকে বেজায় কাবু করে না ফেলতো আর বালাজরের পিলেটা টনটনিয়ে না উঠতো, আমি ঠিক টেনিদাকে পোনা মাছ বলে দিতাম। ক্যাবলা কিন্তু ভাঙে, তবু মচকায় না। চট করে সে একেবারে সামনের লনে গিয়ে নামলো। তারপর মাথা উঁচু করে কি সব দেখতে লাগলো। তারপরে সে বেজায় খুশি হয়ে বললে, ঠিক ধরেছি, ওই যে বলছিলাম না, ছপ্পর পর কৌয়া নাচে নাচে বগুলা। টেনিদা বললে, মানে? মানে মানে হলো চালের ওপর কাক নাচে আর নাচে বক। রাখ তোর বক নিয়ে বক বকানি, কি হয়েছে বল দেখি। হবে আর কি, একেবারে ওয়াটারের মতো, মানে পানি কা মাফিক সোজা ব্যাপার। ওই চালের উপর লোক বসেছিল কেউ, সেই রকম বিটকেল হাসি হেসে আমাদের ভয় দেখিয়েছে। সে লোক গেল কোথায়? আহ, নেমে এসো না, দেখাচ্ছি সব। আরে ভয় কি, না হয় রাম নাম জপ করতে করতেই চলে এসো এখানে। ভয় ভয় আমার কেঁপেছে। টেনিদা শুকনো মুখে বললে, পায়ে ঝিঝি ধরেছে কিনা। ক্যাবলা খিক খিক করে হাসতে লাগলো। ভূতের ভয়ে বহুত আদমির অমন করে ঝিঝি ধরে, আমি অনেক দেখেছি। এরপর বসে থাকলে আর দলপতির মান থাকে না। টেনিদা ডিম ভাজার মতো মুখ করে আস্তে আস্তে লনে নেমে এলো। অগত্যা আমি আর হাবুলো গুটি গুটি গেলাম টেনিদার পেছনে পেছনে। ক্যাবলা বললে, পিছনে ওই ঝাঁকড়া পিপুল গাছটা দেখছো? আরে দেখো, ওর একটা মোটা ডাল কেমন ভাবে বাংলোর চালের উপর নেমে এসেছে। ওই ডাল ধরে একটা লোক চালের ওপর নেমে এসেছিল। টালিতে কান পেতে আমাদের কথাগুলো শুনেছে আর হা হা করে হেসে ভয় দেখিয়ে ওই ডাল বেয়ে সটকে পড়েছে। হাবুল আস্তে আস্তে মাথা নাড়ল। হ, এটা নেহাত মন্দ কথা কয় নাই। দেখতে আসো না, শালের উপর কতগুলো কাঁচা পাতা পড়ে রয়েছে, কেউ এই ডাল বাইয়া আইছিল ঠিকই। আসছিল তো ঠিকই, হাবুলের গলা নকল করে টেনিদা বললে, কিন্তু এর মধ্যেই সে গেল কোথায়? ক্যাবলা বললে, কোথাও কাছাকাছি ওদের একটা আড্ডা আছে নিশ্চয়ই। মুড়ি আর চিনাবাদাম দেখেই আমি বুঝতে পেরেছি। সেই আড্ডাটাই খুঁজে বের করতে হবে। রাজি আছো? টেনিদার নাক চুলকে বললে, মানে কথা হলো। ক্যাবলা আবার খিক করে হেসে উঠল। মানে কথা হলো তোমার সাহস নেই, এই তো? বেশ, তোমরা না যাও, আমি একাই যাচ্ছি। দলপতির মান রাখতে প্রায় প্রাণ নিয়ে টান পড়বার জো। টেনিদা শুকনো হাসি হেসে বললে, যা যা, বাজে ফ্যাচ ফ্যাচ করিস নি। মানে সঙ্গে যে একটা বন্দুক পিস্তল যদি থাকতো। আমি বলতে যাচ্ছিলাম, বন্দুক পিস্তল থাকলেই বা কি করতে? কখনো ছুঁড়েছ নাকি ওসব? আর টেনিদার হাতে বন্দুক থাকা মানেই আমরা স্রেফ খরচের খাতায়। ভূত টুত মারবার আগে টেনিদা আমাদেরই স্বীকার করে বসত। ক্যাবলা বলল, বন্দুক দিয়ে কি হবে? তুমি তো এক এক চলে গড়ের মাঠের এক একটা গোড়াকে শুইয়ে দিয়েছো শুনতে পাই। বন্দুক তোমার মতো বীর পুরুষের কি দরকার? অন্য সময় হলে টেনিদা খুশি হতো, কিন্তু এখন ওর ডিম ভাজার মতো মুখটা প্রায় আলু কাবলির মতো হয়ে গেল। টেনিদা হতাশ হয়ে বললে, আচ্ছা চল দেখি একবার। ক্যাবলা ভরসা দিয়ে বলল, তুমি কিচ্ছু ভেবো না টেনিদা, এসব নিশ্চয়ই দুষ্টু লোকের কারসাজি। আমরা পটল ডাঙার ছেলে হয়ে এত ঘাবড়ে যাব? কখনো না, ওদের জারি জুড়ি ভেঙে দিয়ে কলকাতায় ফিরবো। হাবুল ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। কার জারি জুড়ি যে কেডা ভাঙবো, সেইটাই ভালো বোঝা যাইতে আসে না। কিন্তু ক্যাবলা এর মধ্যেই বীর দর্পে পা বাড়িয়েছে। তিনি তার মানের দায়ে চলেছে পেছনে পেছনে। হাবুলও শেষ পর্যন্ত এগুলো সুরসুর করে। আমি পালাজরের রোগী প্যালারাম, আমার ওসব ধ্যাসটামার মধ্যে এগোনোর মোটেই ইচ্ছে ছিল না। তবু একা একা এই বাংলায় বসে থাকবো? ওহ বাবা, আবার যদি সেই ঘর ফাটানো হাসি শুনতে পাই, তাহলে আমাকে আর দেখতে হবে না। বাংলোতে হতভাগা ঝন্টু রামটা থাকলেও কথা ছিল, কিন্তু আমাদের খাওয়ার বহর দেখে চাক খাইয়ে সামনের গায়ে সে মুরগি কিনতে ছুটেছে। একা একা এখানে ভূতের খপ্পরে বসে থাকবো?
এমন বান্দাই আমি নই। কোথায় আর খুঁজবো, কাকেই বা পাওয়া যাবে? তবু চারজনে চলেছি। বাংলোর পেছনেই একটা জঙ্গল, অনেক দূর পর্যন্ত চলে গেছে। জঙ্গলটা যে খুব উঁচু তা নয়, কোথাও মাথা সমান, কোথাও আরেকটু বেশি। বেঁটে বেঁটে শাল পলাশের গাছ, কখনো কখনো ঘেঁটু আর আকন্দের ঝোপ। মাঝখান দিয়ে বেশ একটা পায়ে চলা পথ এঁকে বেঁকে চলে গেছে। এ পথ দিয়ে কারা যে হাঁটে কে জানে। তাদের পায়ের পাতা সামনে না পেছন দিকে, তাই বা কে বলবে। প্রথম প্রথম বুক দূর দূর করছিল, খালি মনে হচ্ছিল এক্ষুনি ঝোপের ভেতর থেকে বোধহয় একটা স্কন্ধ কাটা নইলে শাকচুন্নি বেরিয়ে আসবে। কিন্তু কিছুই হলো না। দুটো চারটে বুনো ফল, পাখির ডাক আর সূর্যের মিষ্টি নরম আলোয় খানিক পরেই ভয়টাই মন থেকে কোথায় মুছে গেল। গোড়ার দিকে বেশ হুঁশিয়ার হয়ে হাঁটছিলুম, যাচ্ছিলুম ক্যাবলার পাশাপাশি। তারপর দেখি একটা বইঁচি গাছ, ইয়া ইয়া বইঁচি পেকে কালো হয়ে রয়েছে। একটা ছিঁড়ে মুখে দিয়ে দেখি অমৃত। তারপরে আরো একটা, তারপরে আরো একটা। গোটা 50 খেয়ে খেয়াল হলো ওরা অনেকখানি এগিয়ে গেছে, তাড়াতাড়ি ওদের ধরতে হবে। হঠাৎ দেখি আমার পাশেই ঝোপের মধ্যে লম্বা সাদা মতো কি ওটা? নির্ঘাত লেজ, কাঠবেড়ালির লেজ। কাঠবেড়ালি বড় ভালো জিনিস। ভন্টার মামা কোত্থেকে একবার একটা কাঠবেড়ালি এনেছিল। সেটা তার কাঁধের ওপর চড়ে বেড়াতো, জামার পকেটে থাকতো। ভারী পোষ মানে। সেই থেকে আমারও কাঠবেড়ালি ধরবার বড় শখ। মনে হলো ধরি না খপ করে ওর লেজটা চেপে। যেন ওদিকে তাকাচ্ছি না, এমনি ভাবে গুটি গুটি এগিয়ে টক করে কাঠবেড়ালি লেজটা আমি ধরে ফেললুম। তারপরেই হেইও টান। কিন্তু কোথায় কাঠবেড়ালি? যেই টান দিয়েছি অমনি হাই মাই করে একটা বিকট দানবীয় চিৎকার। চিৎকারে আমার কানে তালা লেগে গেল। তারপরেই কোথা থেকে আমার গালে এক বিরাসী শিক্ষার চর, ভৌতিক চর। সেই চর খেয়ে আমি শুধু সর্ষের ফুলই দেখলাম না, সর্ষে, কলাই, মটর, মুগ, পাট, আম, কাঁঠাল সবকিছুর ফুলই একসঙ্গে দেখতে পেলাম। তারপরেই সেই ঝোপের ভেতর সোজা চিত, একেবারে পতন ও মূর্ছা। মরেই গেলুম কিনা কে জানে। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।